বন্ধু, সামনে মায়া আপু দাঁড়িয়ে আছে, দেখ কি ঝাক্কাস লাগছে। দেখতে কত সুন্দর লাগছে তাই না? হুম, সুন্দর মানুষকে তো সুন্দর লাগবেই। তো কি হয়েছে? দেখতে তো মাশাল্লাহ, কিন্তু চরিত্রটা আস্তাক ফিরল্লাহ। মানে কি বলতে চাইছিস? মায়া আপু খারাপ? তুই তো বহুদিন পর দেশে আসলি, মনে হয় সব কিছু ভুলে গেছিস। কিছুই জানিস না তাহলে? হুম, তা 6 বছর পর গতকাল রাতে আসছি দেশে, তুই তো জানিস। এই মেয়ে কেমন তা একবার তার ড্রেস আর তার দিকে তাকিয়ে দেখতো, অনুমান করতে পারিস নাকি? চোখে চশমা, ছেঁড়া ছেঁড়া প্যান্ট, গায়ে শার্ট, ভালোই তো ঝাক্কাস লাগছে। ধুর হালা, তুইও দেখি লুচ্চা, মডার্ন যুগে ডিজিটাল মাইয়া। এটা হেভি ডেঞ্জারাস। রাস্তায় দাঁড়িয়ে আগে যেখানে ছেলেরা ইফটিজিং করতো, সেখানে আজ এই মেয়ে ছেলেদের ইফটিজিং করে, মানে আমাকে এই মেয়ে। বলিস কি? তার মানে মায়া আপু তোকে এখনো জ্বালায়? হ্যাঁ, যা ভাবছিস তাই। এই মাইয়া জ্বালিয়ে তামা তামা কইরালায়। ব্যাপারটা এখন বুঝতে পারছি। এখন যে কি করবে আল্লাহ জানে, কোনো নিরাপত্তা নাই। এই মেয়েকে দেখে মনে হয় আমার এখন কি তোকে জ্বালায়? রোজ দিনে 3-4 বার জ্বালাই বলে এর সাথে প্রেম করতে। হুম, তা প্রেম কর, সমস্যা কি? তাহলেই তো সমস্যার সমাধান। জীবনেও করব না, পুরাই ছেলেদের মতো ভাব নাই। দেখ না, শার্ট প্যান্ট পরে আছে, চোখে চশমা পরে, রাত দিন যেখানে খুশি ঘোরাঘুরি করে, চলাচল করে, রাস্তায় মারামারি করে, মাঝে মধ্যে নেশাও করে। আর তুই বলছিস এর সাথে প্রেম করতে? না, তাহলে থাক বাবা, করা লাগবে না। কিন্তু শান্তি তো পাই না এর জ্বালায়, কোথাও গিয়েও শান্তি পাই না, দেখলেই উল্টাপাল্টা কথা। তাই নাকি? হুম, এই তো সেদিন তার বাসায় গিয়ে বিচার দিলাম, কাজ হলো না। ভাই হচ্ছে এলাকার মাস্তান, বাপ হচ্ছে এমপি, আর এইটা হচ্ছে পাঁচমিশালি বখাটে। আচ্ছা চল, তুই কথা বলিস না, যা বলার আমি বলবো, দেখি কি করে। বাকি কাহিনী পরে শুনি। চল। তারপর নীরব আর লিমন সামনে যেতে মায়া পথ আটকে দাঁড়ালো আর লিমনকে বলে উঠল, এই ছোকরা দাঁড়া, আমার জান পাখিটারে লইয়া কই যাস? জি আপু, বাসায় যাচ্ছি আমরা। সাবধানে নিয়ে যাস কিন্তু, দেখে শুনে হাত ধরে। তখন নীরব রাগী গলায় বলে উঠল, কেন, আমি কি বাচ্চা নাকি যে হাত ধরে নিয়ে যাবে আমায়? আমি নিজেই যেতে পারি। না, বাচ্চা না, কিন্তু ভয় হয়, কারণ তুমি আমার জানের জান, কলিজাটা। আপনার কলিজা কিডনি সবই ভিতরে আছে, বাহিরে নাই। আর আমি না, সরেন সামনে থেকে দূর। চল তো লিমন। ওই লিমাইন না খারা, তুই খারাইলে এটা খারাইবো। শুন শুন, কোথায় গেছিলি লইয়া জান পাখিটারে আমার, বল। ফুটবল খেলতে গিয়েছিলাম, আসার সময় দেখা হলো, তাই একসাথে আসছি। তখন মায়া নীরবের কাছে গিয়ে হাতটা ধরে কানে কানে বলল, ফুটবল কি মাঠে খেলতে হয় নাকি জান পাখি? তো কই খেলে? আরে তোমার আর আমার খেলা তো খাটে হবে, মানে মাঠে নয়। কি? হুম, আর সেই খেলায় পুরো 12 বছরে 11টা প্লেয়ার আনবো, দেখো আমরা দুজন মিলে। আর তখন একটা ফুটবল খেলার টিম বানাবো, তার জন্য মাঠে নয় জান, খাটে যেতে হবে। যাইবা নাকি? পাক্কা 12 বছরে 11টা প্লেয়ার আনবো, কথা দিলাম, চলো। নাউজুবিল্লাহ, সিসি কি সব এইগুলো বলছেন? আমি কিন্তু আপনার ভাইয়ের কাছে বিচার দিব। যাও, কোনো সমস্যা নেই, ভাই আছে, কিন্তু জামাই তো আর নায়িকা বাসায়। এতই যখন ফুটবল খেলার টিম বানাতে চান, তাহলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিন। গিয়ে বলুন বিয়ে করিয়ে দিতে, আবার পিছনে না থেকে। আমার তোমারই পছন্দ হয়েছে, জিনিসটা একের, তাই আর বাসায় বলছিলাম, তখন কইলো পছন্দ হলে তুলে নিয়ে আইবি, বাইন্ধা মেরে হলেও বিয়ে করাই দিমু। আমার তো তোকে পছন্দ হয়েছে, দেখবি কোনো একদিন তুলে নিয়ে গেছি। আমার পছন্দ না আপনাকে, দয়া করে আমার পিছু ছাড়বেন আর সামনে থেকে সরবেন। বাসায় যাব। আর হ্যাঁ, জোর করে দেহ পাওয়া যায়, মন পাওয়া যায় না। মন দিয়ে কি করব, তোর দেহটা হলেই হবে। আপাতত ফুটবল খেলার টিম বানাবো। নাউজুবিল্লাহ, বলে কি? কি বলছি, তোরে দেখলেই মনটায় চাই খাটে তুইলা নিয়ে যাই। তুই জিনিসটাই একেবারে রসগোল্লা। দূর চাই, আপনাকে কিছু বলার চেয়ে না বলাই ভালো। শেষবারের মতো বলছি, আমি আপনাকে ভালোবাসি না। পিছনে পড়ে থাকবেন না। ভালো না বাসলে আমার আসেও না যায়ও না, আমি তো ভালোবাসি। এখন শোনো জান পাখিটা, এখন বেশি কিছু কমু না, থানায় যেতে হবে। যেখানে খুশি যান, তাতে আমার কি? একটাকে মেরে হসপিটালে রেখে আসছিলাম, গতকাল আজ মামলা করছে পরিবার তার। যাই, এসপির সাথে দেখা করে আসি, আর আমি রাতে তোমার কাছে আসতেছি। মানে রাতে আমার কাছে আসবেন মানে? কেন কেন? কারণ তোমারে আমি রাইতে ভালোবাসি বেবি। এটা বলে গালে একটা চুমা দিয়ে বলল, লাভ ইউ বেবি, বাই। এটা বলে চলে গেল। এদিকে লিমন অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। তখন নীরব বলে উঠল, কিরে, তুই এমন করে হা করে আছিস কেন? ভাবছি কি সাংঘাতিক লুচ্চা মাইয়া রে বাবা।
এটা তো ট্রেলার ছিল, আর তাতেই তুই শেষ। আরও তো বাকি, দেখ কি করে। আর রাতে আসিস, দেখিস কী করে নেশা করে এসে বাসার সামনে। আচ্ছা, সে না হয় পরে দেখা যাবে। আর এখন চল, বাসায় যাওয়া যাক। এই বলে হাঁটতে শুরু করলো। দুজনই কথা বলতে বলতে বাসায় যেতে লাগলো। চলুন এই ফাঁকে পরিচয়টা দিয়ে ফেলি। গাজীপুরে নীরবের বাসা। শহর গ্রাম দুটোকে বলা যায়, কারণ গ্রাম থেকে শহরই হচ্ছে। নীরবরা এক ভাই এক বোন। নীরব ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, আর তার ছোট বোন নীলা 10ম শ্রেণীর শিক্ষার্থী। নীলা ভাই পাগল, মানে নীরবের। তা কেমন, গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। নীরবের আব্বুর একটা দোকান আছে, কাপড়ের রেডিমেড। নিজস্ব বাসা আছে 2 তলা। নীরবের আম্মু বাসায় থেকে রান্না বান্না করে দেখাশোনা করে ইত্যাদি। বাকি পরিচয় গল্পের সাথে থাকুন, পেয়ে যাবেন। নীরব প্রতিদিন সকালে উঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। আজও গিয়েছিল। খেলে যখন বাসায় ফিরছিল তখন লিমনের সাথে দেখা। লিমন হচ্ছে নীরবের বন্ধু, বিদেশে গিয়েছিল, গতকাল রাতে এসেছে। নীরবের সাথে রাস্তায় দেখা হয়, তারপর কথা বলতে বলতে আসার সময় মায়া সামনে পড়ে। বাকিটা তো আপনারা শুনলেন এবং দেখলেনও। লিমনের বাসা নীরবের বাসার একটু দূরে। এদিকে লিমন যেতে যেতে বলে উঠল, মায়া তো তোকে ভালোবাসে বুঝলাম, বড় লোক আছে, বাবার পাওয়ার আছে, কিন্তু তুই ভালোবাসিস না কেন? তোর পাগল হয়ে গেছে। আমি তো আগেই বলেছি কী জন্য, তবে আবার বলছি কিছু শোন। সমাজের মানুষের দৃষ্টি এবং ভাষা ভালো হবে না, মুখে মুখে নানান বাজে কথা বলতে থাকবে। তবে আমি সমাজের মানুষের কথায় কান দেই না। কারণ কি জানিস? সবাই জানে মায়া বখাটে মেয়ে, সারাদিন ঘোরাঘুরি করে, বাইক নিয়ে এখানে সেখানে যায়, নেশা করে, ছেলেদের মতো চলাচল করে, রাস্তায় মারামারি করে। বাবার ক্ষমতা আর ভাইয়ের দাপট থাকলেই হয় না, টাকা পয়সা এইগুলো দিয়ে কি হবে? বিয়ে করলে মানুষ চরিত্র দেখবে। আমি জেনে শুনে কি করে নেশায় আসক্ত মেয়েকে বিয়ে করব বল? এমন বখাটে মেয়েকে বিয়ে করব বল? তুই চাইলেই ভালোবেসে পরিবর্তন করতে পারিস। পারবো না। এর মুখের ভাষা দেখিস নি কি বলে? নাউজুবিল্লাহ, আমি পারবো না। ভেবে দেখিস, তুই চাইলেই ভালোবেসে পরিবর্তন করতে পারিস। বাসায় এসে গেছি, ভিতরে আয়, আব্বু আমার সাথে দেখা করে যা। এখন না, পরে এসে দেখা করব। এখন একটু কাজ আছে, এখন যাই, পরে আসবো। আচ্ছা ঠিক আছে। এই বলে নীরব চলে আসলো বাসার ভেতরে। এসে দেখে কেউ নেই। তখন নীলা বেরিয়ে এসে বলল, ভাইয়া আসছো তুমি? না, তোর ভাইয়ার আত্মা আসছে, আগে ভাই পরে আসবো। একজন আসলেই হয়, এত লেট হলো কেন আসতে? সে পরে বলি, আগে বল আম্মু আব্বু কোথায়? আম্মু আর আব্বু একটু হাসপাতালে গেছে, কে জানি অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখতে গেছে। আসতে লেট হবে, তোমাকে না করছে কলেজ যেতে। ঠিক আছে, খুব খিদে পেয়েছে বাবার, দে বোনটা জলদি। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, দিচ্ছি। তখন নীরব গিয়ে ফ্রেশ হয়ে আসলো, আর নীলা নিজের হাতে নীরবকে খাইয়ে দিল। নীরবকে রোজ খাইয়ে দেয়। ভাই বোনের ভালোবাসা এমনি হওয়া দরকার। যাই হোক, গল্পে ফেরা যাক। নীরব খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে আছে। তখনই মেইন দরজায় টকটক শব্দ আসলো। নীলা থালা বাসন ধুয়ে রেখেছিল, শব্দ শুনে গিয়ে তখন নীলা জিজ্ঞেস করলো, কে বাহিরে? আমি তোমার মায়া ভাবি, দরজা খোলো। দুঃখিত, আমার ভাইয়া অবিবাহিত, আপনি ভুল বাসায় আসছেন। আমি ঠিকই বাসায় আসছি, দরজাটা খোলো নয়তো বম মারছি। আমিও তাহলে পুলিশকে ফোন করছি। শয়তান সেরি, দরজা খোল। শয়তান বেটি, খুলবো না আমি। কি? আমি বেডি, তুই বেডি, তোর নানি বেডি। একবার শুধু দরজা খোল, তোরে হসপিটালে পাঠাচ্ছি। এই বলে দরজা ধাক্কাতে লাগলো। তখন নীলা বলল, তোর মতো শয়তান ছাচরা ছেড়িকে গুলি কইরা মারমু। তার আগে দরজা খোল। এইদিকে নীরব চিল্লাচিল্লি শুনে এসে বলল নীলাকে, কি হয়েছে নীলা? দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে ঝগড়া মারামারি শুরু করলি? এক শয়তান ছেড়ে এসে বলে দরজা খুলতে, তোমার বউ নাকি? তাই নাকি? নাম কি বললো? মায়া বলল। কাম সারছে এই শয়তান মেয়ে। এখানে কেন? আম্মু আব্বু তো বাসায় নেই, এখন কি হবে? জলদি দরজা খুল। খুলবো না আমি, দেখি কি করিস। মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু, খুব খারাপ হবে, খুব বলছি। থাম বোন, এটা মায়াবী নিশি যে কেটে কুটে নিজের নাম মায়া রাখছে। কি? তুই কণ্ঠ শুনে বুঝতে পারিস নাই? না, এখন কি করি? সমস্যা নেই, তুই তো জানিস আমার প্রতি দুর্বল মায়া। সরি বল, কিছু বলবে না। আমি রুমে যাচ্ছি, জিজ্ঞেস করলে বলবি নীরব বাসায় নেই। এটা দেখলেই তো ভয় করে, মিথ্যে কথা কি করে বলি? যেভাবে হোক বল, আমি গেলাম। এই বলে নীরব চলে গেল। এদিকে মায়া বকবক করেই যাচ্ছে। তখন নীলা দরজা খুলে বলে উঠল, সরি ভাবি, আমি চিনতে পারিনি, তাই উল্টো পাল্টা বলে ফেলেছি। মায়া রাগে ফোপাচ্ছে। তখন নীলা ঠান্ডা করার জন্য একটু মিষ্টি কথা বলতে লাগলো, কারণ জানে মায়া বখাটে মেয়ে, যে কোনো কিছুই করতে পারবে। তখন বলে উঠল, আমার ভাবিটাকে রাখলে একেবারে কিউটের ডিব্বা লাগে।
এটা শুনে একটু ঠান্ডা হলো। তখন বলে উঠল, ইস, তাই নাকি? যাক, বুঝতে পারছি, ভুল হয়েছে। নেক্সট এমন যাতে না হয়। এই নাও 1000 টাকা, খুশি হয়ে দিলাম। আমার জান পাখিটা কই? নীলা তো টাকা পেয়ে খুশিতে শেষ, সব ভুলে গেছে। তখন বলে উঠল, ভাইয়া বলছে বলতে, সে বাসায় নেই, নিচের রুমে। আমায় মিথ্যা কথা বলা দেখাচ্ছি মজা। আচ্ছা, খাবার খেয়েছে? রুমে আসছে। যান ভাবি। যাচ্ছি। তুমি সেই রুমের দিকে 1 ঘন্টা আসবে না, কাজ আছে আমার। ঠিক আছে ভাবি। এই বলে নীলা চলে গেল। তখন মায়া নীরবের রুমে গিয়ে দেখে শুয়ে আছে। তখন নীরব মায়াকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি এখানে কেন আসছেন? আমায় মিথ্যা কথা বলা, তাই না? বাসায় থেকে শিখিয়ে দাও বলতে, তুমি বাসায় নেই। এটা বলে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, সত্যিটা তাহলে জেনে গেছেন, কেন বাসায় আসছেন? রাতের ভালোবাসাটা দিনে নিতে আসছি। তোমারে আজ আমি দিনে ভালোবাসি। মানে কিছু বুঝলাম না, কি নিতে আসছেন? বেশি কিছু না, মনটা তো নিব না, আপাতত দেহটা নিব ফুটবল খেলার টিম বানাতে। বেশি কিছু না, মনটা তো নিব না, আপাতত দেহটা নিব ফুটবল খেলার টিম বানাতে। নাউজুবিল্লাহ, বলে কি? ঠিকই বলছি। বাসায় এখন ফাঁকা, খেলা হবে ঝাঁকানাকা। তখন নীরব খাটের এক কোণায় গিয়ে বসে বলল, বের আগে একদম কাছে আসার চেষ্টা করবেন না, জিন্দেগি তামা তামা কইরা লাইতেছেন আপনি। লুচ্চা মাইয়া শয়তান সেরি আমার দেহের মধ্যে আছে কি আর নিবেনি বাকি? আছে রে, অনেক কিছুই আছে। কারেন্ট আছে এক ধরনের, যা আমার শরীরে বয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যায়। তখন মনে হয় রসগোল্লার মতো চিবিয়ে খাই। আজব তো, আমি কি হোটেলের খাবার নাকি যে চিবিয়ে খাবেন? না, তুই হচ্ছিস আমার খাবার, তাই তো তোর প্রেমে পড়ে আছি। দূর শালার, এটা কি মাইয়া না ছেলে বোঝাই যায় না। মনে হচ্ছে সে ছেলে, আমি মেয়ে, তাই ধমকি দিচ্ছে আমায়। না, কিছু একটা করতে হবে, দাঁড়া। এমন খেলা খেলবো নিজে থেকে ছেড়ে চলে যাবে, অনেক হয়েছে আর না। তখন মায়া বলে উঠল, কি হলো জান, দূরে বসে কেন আছো? শুরু করি, বাসায় কেউ নেই বলে চলে আসলাম। এই বলে মায়া আস্তে আস্তে তার শার্টের বোতাম একটা একটা করে ধীরে ধীরে খুলে এগিয়ে যাচ্ছে নীরবের দিকে। তখন নীরব বলে উঠল, আপনি যদি সত্যি ভালোবাসেন আমায়, তাহলে আপনার ভালোবাসার কসম দিয়ে বলছি, এখন যা মনে চলছে তা বাদ দিন। শুনে মায়া থমকে গেল, সাথে সাথে দাঁড়িয়ে রইল। তখন বলে উঠল, দিলি তো মুডটা নষ্ট করে। দূর, কত আশা করে আসলাম রোম্যান্স করব। আপনি কি আমায় সত্যি ভালোবাসেন? তখন মায়া নীরবের কাছে গিয়ে বলল, কোনো সন্দেহ আছে? আচ্ছা, তার জন্য আপনাকে 3টা পরীক্ষা দিতে হবে। যদি পাশ করেন তাহলে আমি আপনাকে নিজে বিয়ে করে নিয়ে আসব, যা বলবেন আমি করব। এটা শুনে তো মায়া প্রচন্ড খুশিতে নীরবকে গালে চুমু দিয়ে বলল, সত্যি বলছো তুমি? আমি সব রাজি, বলো কি করতে হবে। সেটা আজ নয়, আগামীকাল বলবো, কেননা আপনি নেশা করলে রাতে ভুলে যাবেন। মনে হচ্ছে এখন নেশা করে আসছেন, তাই আগামীকাল সকালে বলবো। জানো তো, একটু নেশা করি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল বলো। এই জন্যই এইগুলো উল্টোপাল্টা কথা বলেছিল, নেশা করে আসছে বলে বোঝাতে পারছি। সকালে কোথায় আসতে হবে বলো, নাকি আমি বাসায় আসবো তোমার? বাসায় আসতে হবে না, আমি ফোন করে বলে দিব। ঠিক আছে যান, তাহলে চলো এখন ঘুরে আসি। না, আম্মু আবু বাসায় নেই, বোনটা একা, বাসায় কোথাও যাব না। তাহলে তোমার বোনকে সাথে নিয়ে চলো। না, এখন যাব না, তোমার কাজ থাকলে যাও তুমি প্লিজ। তা তো আছেই, এসপির বাসায় যেতে হবে। তাহলে যাও। যাবো তো, কিন্তু তার আগে একটু আদর ভালোবাসা নিয়ে যাই। মানে কি করবে? তখন মায়া নীরবকে সাথে সাথে ধাক্কা মেরে খাটে শুয়ে দিল। তারপর উপরে বসে নীরবের 2 হাত 2 দিকে চেপে ধরে বলল, তোমার এই ঠোঁট চাই আপাতত, কিছুক্ষণের জন্য। তুমি নেশায় আসক্ত আছো, সেই গন্ধ আসছে, প্লিজ এমন করবে না, আমি এগুলো সহ্য করতে পারি না। কে শুনে কার কথা? মায়া নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। 10 মিনিট পর ছেড়ে দিল আর বলল, আমি রাতে আসবো, রেডি থেকো। মায়া এটা বলে বের হয়ে গেল রুম থেকে। মায়া সত্যি নেশা করে এসেছে। আপনারা তো জানেন মায়া বখাটে, নেশা তো করবেই, বাবার টাকা আছে। তখন নীরব গিয়ে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসলো। এদিকে মায়া বেরিয়ে দেখলো নীলা মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন মায়া বলল, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে? ভাবি, আপনি তো চলে আসলেন এত তাড়াতাড়ি। তোমার ভাইয়াকে নিয়ে ঘুরতে যেতাম, কিন্তু সে যাবে না, তাই চলে যাচ্ছি। ও আচ্ছা, বসেন তাহলে। না, একটু কাজ আছে, চলে যাচ্ছি, পরে আসবো। ঠিক আছে। তারপর মায়া চলে গেল আর নীলা দরজা বন্ধ করে পেছনে তাকিয়ে দেখলো নীরব দাঁড়িয়ে। তখন নীরব বলে উঠল, তোকে কি বলেছিলাম আমি বলতে? এরে দেখতেই ভয় করে, মিথ্যে কথা কেমনে বলবো বলো? তাছাড়া টাকা দিয়েছে আর না বলে থাকতে পারি নাই। হিহি। তবে রে, দাঁড়া তুই।
এই বলে দৌড়ানি দিল নীরব নীলাকে। নীলা দৌড়ে তার ঘরে চলে গেল। তখনই আবার মেন দরজায় টকটক শব্দ। তখন নীরব দরজা খুলে দেখলো নীরবের বন্ধু আবির। তখন আবির বলে উঠল, কিরে জমিদার বড়লোক, কলেজ গেলি না কেন? তুই গেলি না কেন? তখন আবির ভেতরে আসলো আর এসে বলল, তুই গেলি না তাই যায়নি। আসলে আব্বু আম্মু বাসায় নেই তাই যাইনি। আয় আমার রুমে আয়। তখন নীরবের রুমে যাওয়ার পর আবির বলে উঠল, দেখলাম মায়া যাচ্ছে, কেন আসলো? জানিস তো কি লুচ্চা মাইয়া আমারে তামা তামা কইরা লাইতেছে জ্বালিয়ে। তা প্রেম কর, বিয়ে করে নি, টাকা পয়সা তো আছে। ভালো হলে কবে প্রেম করে নিয়ে আসতাম বিয়ে করে ঘরে। বখাটে মেয়ে নেশা তো করেই, সারাদিন ঘোরাঘুরি করে, বাইক নিয়ে এখানে সেখানে যায়, মারামারি করে। এই মাইয়াকে বিয়ে করব কি করে বল? তুই চাইলে পরিবর্তন করতে পারবি ভালোবেসে। আজ 3টা পরীক্ষা দেওয়ার কথা বলছি, যদি দিতে পারে তাহলে বলছি বিয়ে করব। বলছে কি পরীক্ষা দিতে হবে, কিন্তু বলিনি আরও 4-5 দিন পর বলবো, কারণ আজ নেশা করে আসছে। কি করবি শুনি? তাহলে শোন। গল্পের সাথে থাকুন, সবকিছু আস্তে আস্তে জানতে পারবেন। সবকিছু শুনে বলল, দেখ, মানলাম বখাটে মেয়ে নেশা করে, তাই বলে এমনটা ঠিক না। তার তো মন আছে, ইমোশন আছে, সব আছে। একবার ভেবে দেখ, প্রচুর কষ্ট পাবে। কিছু হবে না, ধর চিন্তা করিস না। তাছাড়া আর একটা কারণ জিনিস করব, সেটা হচ্ছে মায়ের ভাইয়ের সাথে কিছু পুরনো হিসাব আছে, সেটা মিটাতে হবে। তো আপনারা হয়তো ভাবছেন কি হিসাব আবার মায়ার ভাইয়ের সাথে? সেটা জানতে হলে গল্পের সাথে থাকুন, সবকিছু জেনে যাবেন। বুঝতে পারছি, ঠিক আছে, দেখ তুই যা ভালো মনে করিস। তখনই নীরবের বোন নীলা ঘরে আসলো আর এসে আবিরকে বলল, আরে আবির ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তা আপনার গার্লফ্রেন্ডের কি খবর? ওর গার্লফ্রেন্ড আছে, তুই কি করে জানিস? আমার একমাত্র বান্ধবীকে যে পটিয়েছো তাই জানি। ওকে, তাহলে এই ব্যাপার। আচ্ছা শোন, আমার যেতে হবে রে। সে কি আসলে এই মাত্র আর এখনই চলে যাবি? একটু কাজ আছে, তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। বাসায় আম্মু আব্বু নেই, বসে আড্ডা দিব ভাবলাম তোর সাথে, আর তুই নাকি চলে যাবি। তখনই নীলা বলে উঠল, ভাইয়া বসেন, আড্ডা দিই। না, একটু বাজারে যেতে হবে, আর পরে আসবো বিকেলে। ঠিক আছে যা তাহলে। আর শোন, আম্মু আব্বু আসলে আমি বের হবো, তখন তোকে কল দিলে আসিস। ঠিক আছে। এই বলে আবির চলে গেল। তারপর নীরব আর তার বোন আর বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলা চলে গেল তার কাজে, মানে ঘরের কাজ করতে লাগলো। দুপুরে নীরবের আব্বু আসলো। বাসায় আসার পর নীলা শুধু তার আব্বুকে দেখে বলে উঠল, আব্বু, আম্মু কোথায়? তুমি একা আসলে? তোর আম্মু তোর চাচার বাসায়। কেন আব্বু? আর বলিস না, তোর চাচার একমাত্র মেয়ে রিমা হঠাৎ করে আমেরিকা থেকে চলে আসছে ভার্সিটি বন্ধ বলে, তাই দাওয়াত দিল, আজ গিয়ে সেখানে থাকতে হবে। কি বলছো আব্বু? রিমা আপু আসছে? হুম এখন চল, তোদের নিয়ে যেতে হবে। রিমা বলল এই জন্য আসছি। তোর ভাইকে নিয়ে রেডি হয়ে বাইরে আয়, আমি গাড়ি নিয়ে আসছি। কি বলছো আব্বু? রিমা আপু আসছে? তখন নীরবের আব্বু চলে গেল বাইরে আর নীলা দৌড়ে গেল নীরবের কাছে। ও দাঁড়ান, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। নীরবের চাচাতো বোনের নাম হচ্ছে রিমা। আমেরিকা থেকে লেখাপড়া করে নীরবের চাচার বাসায় ঢাকা উত্তরা। নীলা গিয়ে দেখলো নীরব শুয়ে আছে। তখন নীলা বলে উঠল, ভাইয়া ভাইয়া, জলদি উঠো। কেন রে, কি হয়েছে? আগুন লাগছে নাকি? দূর না, রিমা আপু আসছে। আজ আম্মু সেখানে আছে, আব্বু আমাদের নিতে আসছে, জলদি রেডি হও। কি কাম সারছে? এই না না, আমি যাব না। কেন যাবে না শুনি? এমনিতে এক প্যারাই আসার প্যারা নিতে চাই না। কিসের প্যারা? কার প্যারা? সে তুই বুঝবি না রে। দুঃখের কথা কি আর কমু, থাক তোরে কমু না। মায়ার চেয়ে বড় পাগল যে সেটা। শুনো, এত কিছু বুঝি না। আব্বু বলছে যেতে হবে, জলদি রেডি হও, গাড়ি নিয়ে আসছে। এমনিতে বাঁচি না একটার জ্বালায়, এখন আর আরেকটা এসে হাজির। কি এত ভাবছো? জলদি রেডি হও, আমি রেডি হয়ে আসছি, এসে যেন দেখি তুমি রেডি। এই বলে নীলা চলে গেল। নীরব বোকার মতো বসে আছে চিন্তিত অবস্থায়। ও আরেকটা কথা আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিসের প্যারা মানে কে মায়ার চেয়ে পাগল বেশি, সেটা রিমা মানে একটু একটু নীরবকে পছন্দ করে, সেটা শুধু নীরব জানে। এর আগেও বেশ কয়েকবার ঈদে এসেছে রিমা নীরবের বাসায়, তাকে নিয়ে ঘোরাঘুরি করেছে। মায়া এটা দেখে রেগে অ্যাটম বোম হয়ে গিয়েছিল। একদিন রিমাকে তুলে নিয়ে গিয়ে মায়া ওয়ার্নিং দিয়েছিল। সেদিন কি কথা হয়েছে তাদের মধ্যে এটা আজও অজানা নীরবের কাছে। তবে সেদিনের পর থেকে মায়া রোম্যান্টিক অত্যাচার করে বেশি, আর রিমার নাম শুনতেই পারে না, আর রিমা মায়ার নাম শুনতে পারে না। সেও একটু একটু জ্বালায়, কিন্তু দেশের বাইরে থাকে বলে পারে না। যাই হোক, গল্পে দেখা যাক কি। নীরব বাধ্য হয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণ পর নীলা আসলো আর এসে বলল, যাক, রেডি হয়ে গেছো, তাহলে চলো। কি আর করা, না গিয়েও তো পারবো না। তখনই পেছন থেকে নীরবের আব্বু এসে বলল, কিরে তোদের হলো? আব্বু, হয়েছে। তাহলে জলদি চল, ওইদিকে রিমা আমাকে ফোন করছে জলদি নিয়ে যেতে। চলো তাহলে জলদি, কিন্তু আমি না গেলে ভালো হতো আব্বু। মায়ের খেতে না চাইলে গাড়িতে গিয়ে বসে পড় জলদি। তখন নীরব গিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়লো। নীলা মেইন দরজায় তালা মেরে গাড়িতে বসে পড়লো। নীরবের আব্বুও বসলো। তখন গাড়িটা চালিয়ে নিয়ে যেতে লাগলো। নীরব মনে মনে ভাবছে মায়া কি করবে যদি জানে। তখনই নীরবের ফোনে মায়ের কল। রিসিভ করতে না চাইলেও বাধ্য হয়ে রিসিভ করলো। আর তখন মায়া উপাস থেকে বলে উঠলো, ওই শয়তান মাইয়া, কাছে যাচ্ছিস তো রিমার কাছে। নীরব অবাক হয়ে বলল, আপনি জানেন কি করে? আমি জানি, বলতে হবে না, তুই যাবি না, আমি বলছি। আমি যাবো আব্বু, আম্মু, নীলা সবাই যাচ্ছে আর আমিও এখন যাচ্ছি, আপনার সাথে পরে কথা হবে। শুনবি না তো আমার কথা? না। শুনলি না তো আমার কথা? সমস্যা নাই, যা ওইখান থেকে ফিরে আয়, তারপর হিসাব হবে। তোকে রেপ তো করবোই, ধর্ষণ সহ করব খাটে বেঁধে। কি নাউজুবিল্লাহ। তখন নীরবের বোন বলে উঠলো, কি হয়েছে ভাইয়া? কিছু না, ফোনে যেভাবে থ্রেট দিচ্ছে সামনে পেলে কি করে আল্লাহ জানে। তখন উপাস থেকে আবারও মায়া বলে উঠলো, যদি কাল ভোরবেলার মধ্যে না ফিরিস তোর ঘরে, তাহলে মনে রাখ কথাটা, এমন মার মারবো না, মেরে হাড্ডি ভেঙে দিব তোর। সারা জীবন বিছানায় শুয়ে থাকবি আর ধর্ষণের খাতায় পাক্কা থাকবি। কাল ভোরবেলায় না ফিরলে তুই যেখানেই থাকিস সোজা তোর ঘরে গিয়ে আমি উঠবো, আমি নয়তো উঠিয়ে নিয়ে আসবো তোকে। ফোনে যেভাবে থ্রেট দিচ্ছে সামনে পেলে কি করে আল্লাহ জানে। তখন উপাস থেকে আবারও মায়া বলে উঠলো, যদি কাল ভোরবেলার মধ্যে না ফিরিস তোর ঘরে, তাহলে মনে রাখ কথাটা, এমন মার মারবো না, মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব তোর। সারা জীবন বিছানায় শুয়ে থাকবি আর ধর্ষণের খাতায় পাক্কা থাকবি। কাল ভোরবেলায় না ফিরলে তুই যেখানেই থাকিস সোজা তোর ঘরে গিয়ে আমি উঠবো, আমি নয়তো উঠিয়ে নিয়ে আসবো তোকে। এটা বলে ফোন কেটে দিল মায়া। নীরব মায়ার থ্রেট শুনে একটু ভয় পেয়েছে। তখন নীরবের বোন বলে উঠলো, কি হয়েছে ভাইয়া? কার সাথে কথা বললে এমন করে? সেটা তোর এখন আর শুনতে হবে না, শুনি না, বলো। পরে বলবো না, এখন না। তারপর নীরব কথা কাটিয়ে অন্য কথায় নিয়ে গিয়ে কথা বলতে বলতে চলে গেল রিমার বাসায়, সাথে নীরবের আব্বু। সেখানে যাওয়ার পর রিমা নীরবকে দেখে বেশ খুশি। দুই পরিবার মিলে বেশ এনজয় করলো। সারাদিন অনেক কথাই হয়েছে, কিন্তু রিমা নীরবকে একা পাচ্ছে না কথা বলার জন্য। নীরবও একা থাকছে না, কারণ নীরব জানে একা পেলে সে শেষ রিমার হাতে। কারণ রিমার মতলব ভালো লাগছে না, কিছু একটা করতে পারে। অবশেষে রাতে নীরবকে ছাদে একা পেল রিমা। এমন একটা সময়ের জন্যই মনে হয় রিমা অপেক্ষা করছিল। নীরব খাবার খেয়ে একটু ছাদে আসছিল, কারণ মায়া কল দিয়ে জ্বালিয়ে মারছে। তাই ফোন বন্ধ করে ছাদে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে এসেছে। আর তখনই রিমা পেছন পেছন এসে গেছে, এসে ছাদের দরজা বন্ধ করে দিল। নীরব লক্ষ্য করেনি তেমন, কারণ নীরব ছাদের এক কোণে দাঁড়িয়েছিল, যার কারণে বুঝতে পারেনি। রিমা তখন আস্তে আস্তে গিয়ে নীরবকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আহ, কি শান্তি, তোকে জড়িয়ে ধরতে খুব ভাল লাগে জানিস। সারাদিন কাছে পেতে মনটা ছটফট করছিল। কি করছো ছাড়ো, কেউ দেখে নিবে আপু। কেউ দেখবে না, দরজা বন্ধ। সর্বনাশ করছো, এখন যদি কেউ এসে ছাদে দরজা বন্ধ অবস্থায় আমাদের পায় তাহলে খারাপ কিছু ভাবতে পারে। তখন রিমা নীরবকে ছেড়ে দিয়ে বলল, ভাবতে দে, তাতে আমার কি, আমি তো তোকে ভালোবাসি, তাহলে সমস্যা তো দেখি না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তুমিও সেটা ভালো করেই জানো। তুমি আমার চাচাতো বোন, আর বোন হিসেবে ভালোবাসি, আর তুমি জানো মায়া আমাকে ভালোবাসে। এত কিছু শুনতে চায় না, কি হই তোর, তুই ভালোবাসিস কিনা তা আমি জানতে চাই না। আমি তো ভালোবাসি, এতেই হবে, জোর করে হলেও নিব তোকে। আর মায়া, ওরে তো আমি দেখে নিব। দেখো আপু, আমি তোমাকে বোন হিসেবে ভালোবাসি, এর বেশি কিছু না আশা করি। এর বাহিরে অন্য সম্পর্ক টানতে গেলে কখনো আর বোন হিসেবে ভালোবাসা সমান পাবে না। জ্ঞান দিতে হবে না, পারলে মনটা দে। আর তুই কি চাস তোকে এখন কিছু করে ফেলে আমি? কি করবে? তোকে বেঁধে যে কোনো কিছুই করতে পারবো আমি। এখন পুরো ছাদে একা আমরা, কিছু করলেও দেখবে না কেউ। এখন চাইলে তোকে ব্ল্যাকমেল করে হলেও বিয়ে করতে পারবো। বোঝার চেষ্টা করো একটু, এগুলো ঠিক নয় নীরব। ঠিক বে ঠিক, পরে দেখবো। শোন, এত কিছু বুঝতে চায় না। আগামীকাল সকালে আমার সাথে তুই মার্কেটে যাবি, তারপর সেখান থেকে একটা জায়গায় ঘুরতে যাব। শুধু তুই আর আমি থাকবো, বাসা থেকে অনুমতি দিয়েছে, সো সকালে রেডি থাকবি। যাবো না আমি তোমার সাথে, মায়া জানলে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। তার আগে আমি তোকে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো না গেলে। নীরব এটা শুনে চুপ করে রইল, কি বলবে বুঝতে পারছে না। তখন রিমা বলে উঠল, রেডি থাকিস। দেখা যাক।
তখন রিমা নীরবকে গালে একটা চুমু দিয়ে বলল, যাচ্ছি তাহলে, আমি এখন নিচে। বেশি কিছু করলাম না, আগামীকাল দেখিস কি কি করি। এটা বলে হাসতে হাসতে চলে গেল। তখন নীরব বলতে লাগলো নিজের সাথে নিজে। কোথায় যে যাই, একদিকে মায়ার প্যারা আরেকদিকে মায়ার প্যারা। তারপর নীরব আর দাঁড়িয়ে না থেকে চলে আসলো, এসে ঘুমিয়ে পড়লো। সকালে নীরব ঘুম থেকে উঠে দেখে তার ফোনটা বন্ধ। তা দেখে আর ফোনটা চালু করলো না, কারণ মায়ের কথা মনে পড়লো। সে বলেছিল সকালে যেতে, কিন্তু নীরব যায়নি। এখন নিশ্চয়ই ফোন দেবে, তাই চালু করলো না, বকবক করবে মায়া। তখন নীরবের আম্মু এসে বলল, বাবা ঘুম থেকে উঠে গেছিস? কেন? কিছুক্ষণ পর রিমার সাথে একটু মার্কেটে যাস তো। আমার কেন যেতে হবে? নীলাকে নিয়ে যাক। বললো তোর যেতে হবে। আমিও বলেছিলাম নীলার কথা, কিন্তু বললো নীলা গেলে হবে না, তাই তোকে যেতে হবে শুধু। বুঝতে পারছি, এই মাইয়া কিছু একটা করবে আজ। যা বাবা, বিকেলে তো চলেই যাব। যা বাবা একটু ওর সাথে। ঠিক আছে, যাও, যাবো। আচ্ছা তাহলে ফ্রেশ হয়ে আয়, তোর চাচি খাবার দিবে। ঠিক আছে। তারপর নীরবের আম্মু চলে গেল, আর নীরব গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তার চাচার সাথে আড্ডা দিয়ে বেশ কিছুক্ষণ পর এসে রেডি হয়ে নিল, কারণ রিমা এসে বলে গেছে মার্কেটে যাবে। রেডি হয়ে দুজন বেরিয়ে পড়লো মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। পথে রিমা তেমন কিছুই করেনি, শুধু রিক্সায় কাঁধে মাথা রেখেছিল। মার্কেটে গিয়ে বেশ কিছু কেনাকাটা করে নিল রিমা। নীরবের জন্য শার্ট প্যান্ট কিনে নিয়েছে। এগুলো নিয়ে মার্কেটের বাইরে এসে বলল, চলো এখন তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবে? সেটা গেলেই বুঝতে পারবে। তখনই পেছন থেকে 4-5 লোক বলে উঠল, সরি, আপনাদের কোথাও যেতে হচ্ছে না, আপনারা যাবেন আমাদের সাথে। নীরব তাকিয়ে দেখে 4-5 লোক বেশ চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। তখন নীরব বলে উঠল, আপনারা কে আর আপনাদের সাথে কেন যাব? সেটা ম্যাডামের অর্ডার, তাই না গেলে জোর করে নিতে হবে। কি আপনার ম্যাডাম? আমরা যাব না। না যেতে চাইলে অন্য ব্যবস্থা করতে হবে। তখনই নীরবের মুখে আর রিমার মুখে একটা রুমাল ধরে অজ্ঞান করে একটা গাড়িতে তুলে নিয়ে গেল। যখন নীরবের জ্ঞান ফিরল, তখন নিজেকে একা একটা রুমের মধ্যে বিছানায় শোয়া বাঁধা অবস্থায় দেখল। রুমটা বেশ সুন্দর আর সাজানো, মনে হয় বড়লোকের রুম। দামি জিনিস দিয়ে সাজানো, অ্যাসি রুম, সামনে টিভি অন করা। তখনই মনে হলো কেউ ঘরে ঢুকলো। দরজা খুলে, কিন্তু না, ভুল। আসলে ওয়াশরুম থেকে একটা মেয়ে গোসল করে বের হলো তোয়ালে পেঁচিয়ে, আর তার দিকে তাকিয়ে নীরব অবাক, কারণ এটা দেখে মায়া। তখন নীরব বলে উঠল, আপনি এইখানে এই ঘরে আর আমায় বেঁধে রাখছে কেন তাহলে? যাক, আমার জানটার জ্ঞান ফিরলো তাহলে। এখন বলুন, আমায় কি জন্য এখানে নিয়ে আসলেন? নিশ্চয়ই আপনি নিয়ে আসছেন, আর বেঁধে রাখছেন কেন? সবই বলবো, তার আগে একটু টিভির দিকে তাকিয়ে ব্রেকিং নিউজটা দেখো, আজ কি দেখাচ্ছে। তখন নীরব যা দেখলো তা বিশ্বাসই করতে পারছিল না। লেখা ছিল, ব্রেকিং নিউজ, 18 বছরের ছেলেকে একটি মেয়ে তুলে নিয়ে এসে অজ্ঞান করে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং মারার চেষ্টা করা হয়েছে। আরও জানা গেছে, প্রেমে রাজি না হওয়ায়, বিয়ে করতে রাজি না হওয়ায় ছেলেকে বাড়িতে তুলে নিয়ে এসে এমনটা করা হয়েছে। বিস্তারিত জানতে সাথেই থাকুন। নীরব এটা দেখে ব্যাককল হয়ে গেছে। তখন নিজের দিকে আস্তে করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখলো সব ঠিকঠাক আছে কিনা, কারণ ব্রেকিং নিউজটার উদাহরণ কি নীরব নিজেই নাকি তা বোঝার জন্য নিজেকে ভালো করে দেখে সাথে সাথে সন্দেহ নিয়ে বলে উঠল, ওমর খোদা, এই মুই কি দেখলাম? এই কি করছো তুমি? আমার সাথে সত্যি কইরা বলবা। অজ্ঞান কইরা বাইন্দা রাখছো কেন? উল্টাপাল্টা কিছু করো নাই তো? শয়তান সেরি, তোর উপর কোনো বিশ্বাস নাই। ব্রেকিং নিউজের মানে কি বল? আবার হাসে। বোঝো না কি করছি? না, কি করছো? যা করার কথা ছিল তাই করছি। মানে কি করছো? আগেই তো বলছিলাম গতকাল কি করব, যদি না আসো সকালের মধ্যে ওয়ার্নিং তো দেওয়া ছিল। নীরব এটা শুনে ভাবতে লাগলো কি বলেছিল। তখন মায়া আবার বলে উঠল, আর হ্যাঁ, তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি না হয়, তোমার মনটা না দেওয়ার কারণে কি বলছিলাম, তোমার মন আর লাগবে না, দেহটাই লাগবে আপাতত। তুমি আমার দেহের মধ্যে পাইলা কি? আর নীলাই কি কও? যা করার করে নিয়েছি। ব্রেকিং নিউজে বিস্তারিত এটাই, তোমার দেহটাই নিয়ে নিছি আনজান থাকার পর। তখন নীরব চিৎকুট দিয়ে কইতে লাগলো, কি তার মানে তুমি ইজ্জত লুট লিয়া সব কুছ দেখ লিয়া রে ওমর খোদা? তখন মায়া মুচকে হাসি দিয়ে বলে উঠল, তো কি হয়েছে, আমি তোমার বউ, দেখছি। বউ কিসের বউ? কার বউ? কার বউ? কবে বউ? এই বউ আমি মানি না, তুমি আমার বউ না। তুমি না মানো তাতে আমার কি, আমি তো মানি। আমি আর বাচ্চা থাকুন না, আল্লাহ উঠায় নাও আমাদের সন্তান। ছেড়ি লুচা ছেড়ি জোর কইরা দেহ নিল। তোরে অভিশাপ দিলাম, আমি জোর কইরা
দেহ নিলে তো দেখিস তোর গোড়াগাড়া পোলাপান সবগুলো নেংটু হয়ে জন্মাবে, দেখিস। কে আবার শার্ট প্যান্ট পরে আসলো? আজাইরা কথা বন্ধ করো। আমি জামুগা, বাদন খুলে দাও, আমি মামলা করুম তোমার নামে। চুপ করো তো। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন স্বামী স্ত্রী, কারণ তুমি অনজান থাকার পর আমি তোমার আঙুলটায় টিপ সই নিয়েই নিছি সব। আর বিয়ের কাগজ তৈরি করে একটি তাই সমস্যা নেই। চিন্তা বাদ দাও, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তুমি এইটা করতে পারলে আমার সাথে? প্রতিদিন বাইন্দা জোর করে হলেও করব, সমস্যা? আল্লাহ এমন মাইয়া আমারে কপালেই মিল্লা দিয়ে ফেললো শেষ পর্যন্ত। খুব ভালো করেছো, না বলো এখন রোম্যান্স বউ পাইলা। এমন লুচু মাইয়া কপালে না মিলাইয়া একটা গুলি করিয়া মারলে ভালো হতো, লুচ্চা মাইয়া। দূর, আজারা কথা বাদ দাও। আর শোনো, আমি বাড়িতে বলে দিয়েছি সবাইকে তোমার আর আমরা বিয়ে করে নিছি। কি? আমি এই বিয়ে মানি না, আমি রাজি না। তুমি না মানলে কি হবে? বিয়ের কাগজ তো আছে, প্রমাণ। তখন রিমার কথা মনে পড়লো। নীরবের তখন নীরব বলে উঠল, রিয়া কোথায়? বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার বাঁধন খুলে দাও, আমি চলে যাব। এত তাড়াতাড়ি তো দেওয়া হবে না, অনেক কিছু করার বাকি আছে, অনেক কাজ আছে তোমার সাথে এখন। মানে কি কাজ, কি বলতে চাইছো? সবই তো নিলে। একটা কথা বলছি এখন, তাহলে সত্যি কথা শোনো। আসলে তোমার হাতের আঙুলের টিপসই নিয়ে বিয়ের কাগজ তো পরিপূর্ণ করে বেঁধে রেখেছি তোমাকে তোমার জ্ঞান ফেরার অপেক্ষায়। কিছুই হয়নি আসলে তোমার সাথে। এটা শুনে তো নীরব অবাক আর বেশ খুশি, কারণ কিছুই হয়নি। তখন নীরব বলে উঠল, কি সত্যি? তার মানে কিছু হয়নি? তবে এখন হবে সব। বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। ব্রেকিং নিউজটা দেখছো তো? এটা আমি দিছি মিডিয়ায়, এখন এটাই হবে তোমার সাথে। তাই এখন গোসল করে আসলাম, তোমারও জ্ঞান ফিরলো, এখন তোমার দেহটাই নিব। বহুদিন অপেক্ষায় আছি। আসলে আগেই কিছু হয়নি, এখনই খাটে খেলা হবে। রেডি হও ফুটবল খেলার টিম বানাতে। কি? হে না না, একদম না, বাঁচাও, লুচ্চা মাইয়া সব কেড়ে নিল রে। কে শুনে কার কথা? মায়া নীরবের উপর ঝাঁপিয়ে পড়ল। কি ব্যাপার, কেউ বাঁচাতে চান? জলদি, বাইন্ধা জোর করে দেহ নিচ্ছে তো, পুলিশ খবর দিন জলদি, এটা অন্যায়। কি? হে না না, একদম না, বাঁচাও, লুচ্চা মাইয়া সব কেড়ে নিল রে। কে শুনে কার কথা? মায়া নীরবের উপর ঝাঁপিয়ে পড়ল। কি ব্যাপার, কেউ বাঁচাতে চান? জলদি, বাইন্ধা জোর করে দেহ কেটে নিচ্ছে তো নিরীহ শিশুর, পুলিশ খবর দিন জলদি, এটা অন্যায়। থাক, আর খবর দিতে হবে না। স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, তা আমরা না দেখি, শরমের কথা, তাই না? এরকম জোর করে বাসর করে নিল মায়া। নীরব বারবার না করছিল, কিন্তু মায়া কথা শুনেনি। নীরবও বাধা দিতে পারেনি, কারণ তাকে তো বেঁধে রেখেছে, তাই সব কেড়ে নিল বেচারা নীরবে। তারপর রোমাঞ্চকর বাসর শেষে সব ঠিকঠাক করে নিজেদের। নীরবের হাতের পায়ের বাঁধন খুলে দিতে লাগলো মায়া। এদিকে নীরব প্রচণ্ড রেগে আছে, মনে মনে গালি দিচ্ছে। বাঁধন খুলে দেওয়ার পর নীরব ভাবছিল কিছু একটা বলবে, মারবে মায়াকে, কিন্তু আপাতত সিদ্ধান্ত নিল কিছু বলবে না। আর মায়াকে, কারণ তাকে 3টা পরীক্ষা নেবে, আগে বলে রাখছে। নীরবের শাস্তি সেটার মাধ্যমে দেবে কঠিনভাবে, তাই আপাতত কোনো কিছু বলল না। কিন্তু এখন একটাই চিন্তা করতে লাগলো মনে মনে, এখান থেকে কেটে পড়তে পারলে হবে, বাকিটা বাড়ি গিয়ে দেখে নেবে নীরব। মায়া খুব রাগী, তাই সেও যে কোনো কিছুই করতে পারবে। এখন নীরব জানে না সে এখন কোথায়। মায়া বাঁধন খুলে দেওয়ার পর বলে উঠল, ওগো কলিজা, কেমন লাগলো জোর করে বাসরটা? রোম্যান্স আবারও হবে নাকি এখন? এদিকে নীরব উঠে বসে তার রাগটাকে কমিয়ে ঠান্ডা মাথায় উত্তর দিতে প্রস্তুতি নিল, কারণ এতক্ষণ মায়া যা করছে একদম ঠিক করেনি। এর শাস্তি নীরব অবশ্যই দিবে পরে, তাই আপাতত কোনো মতে কেটে পড়তে পারলে হবে। তখন মায়া আবারও বলতে লাগলো, কি গো বলো, কেমন লাগলো বাসর ঘরে আমার জোর করে রোম্যান্স? এটাকে রোমান্স কয়, এটাকে লুচ্চাইছে জোরপূর্বক স্বামীকে ধর্ষণ করা কয়। কথা না শুনলে তো করতেই হবে, সেটা ধর্ষণ হোক বা রেপ। নাউজুবিল্লাহ, এমন লুচ্চা বেহায় মাইয়া আমার জিন্দেগিতে দেখি নাই। কিছুক্ষণ আগে কত কিছুই তো দেখলা, সবকিছু। দূর, এর মুখে ভালো কথা আসেই না, সবসময় উল্টাপাল্টা কথা। তুমি কাছে থাকলে এমনই হবে। এখন এই অবস্থায় বউ হয়ে ঘরে গেলে কি করবে আল্লাহ জানে। বুঝো তাহলে, এখনই হাতে পায়ে বেঁধে তুলে নিয়ে এসে জোর করে বিয়ে করে বাসর করি। ঘরে থাকলে কি করব আন্দাজ করো। আর আন্দাজ করতে হবে না, থাক, বহুত কিছু করছি তো, দেখছি। না, এখনো আরো অনেক কিছুই দেখো নাই, সামনে বাকি। নীরব চুপ করে রইল, যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন মায়া আবার বলে উঠল, আর হ্যাঁ, লুচ্চা লুচ্চা বলবা না তো। তোমাকে দেখলেই এমনিতেই ঠিক থাকতে পারি না,
নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি, মন চায় চিবিয়ে খাই, একেবারে রসগোল্লার মতো। তাই কি করব বলো? তোমাকে দেখলেই মন চায় খাটে তুললে নিয়ে যাই। এই জন্যই বলছি লুচ্চা মাইয়া, শয়তান সেরি, নিরীহ শিশু পাইয়া ইজ্জত লুটে নিলা। তাতে তো লাভ হয়েছে আমাদের, তাই না? আমার আবার কি লাভ হলো? আমাদের ফুটবল খেলার টিম বানানোর স্বপ্নটা সত্যি হবে। কাজটা তো হয়ে গেছে, প্রথম প্লেয়ার খুব শীঘ্রই আসবে। আল্লাহ, চুপ করো তো, আমি যাবো বাসায়, বহুত ঝামেলায় আছি। সবকিছুই করছো, এবার চুপ করো। জানো, আনজান থাকা অবস্থায় রোম্যান্স করে কোনো মজা নেই, তা এখন বুঝলাম। তখন নীরব বলে উঠল, কি তার মানে তুই মিথ্যা বলেছিলে আগে? তুমি অজ্ঞান করে এই নিরীহ শিশুর ইজ্জত লুটে সব নিছিলে? তো কি হয়েছে? মিথ্যে কথা বললে কি এমন হয়েছে শুনি? হয়নি, তবে তখন যে বললে। সেটা এমনি বলছি, মিছা কথা। আমি বাসায় চলে যাব। আচ্ছা দাঁড়াও, আমি দিয়ে আসবো। আর হ্যাঁ শোনো, আমি আগামীকাল তোমার বাসায় যাব আব্বু ভাইয়াকে নিয়ে। একবার বাসায় যাই, তারপর বুঝাবো। তারপর আর কিছু না বলে মায়া রেডি হয়ে নীরবকে নিয়ে বের হলো। নীরব বের হয়ে দেখে একটা হোটেলের মধ্যে ছিল। তারপর মায়া তাদের গাড়িতে করে নীরবকে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। রাত হয়ে গেছে। নীরব তাদের বাসায় গিয়ে মেন দরজায় কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর তার আব্বু এসে দরজা খুলে বলল, তুই এই বাড়িতে আসতিস কেন? কি হয়েছে আব্বু? নীরব লক্ষ্য করলো তার আব্বু বেশ রেগে আছে, কিন্তু কেন তা অজানা। তখন নীরবের আম্মু এসে বলল, আহা, কি করছো? ছেলেটা আসছে, ঘরে আসুক, তারপর কথা বলো। তুমি চুপ করো। আর হ্যাঁ, তুই এই বাড়িতে কেন? আশেপাশেও থাকবি না, বেরিয়ে যা। হয়েছে কি সেটা তো বলবে। আমি কি অপরাধ করেছি? আমাদের না বলে এমন একটা বাজে মেয়েকে বিয়ে করে ফেলেছিস, যার ভাই আমাদের অপমান করে যায়। যে মেয়ে রাস্তায় মারামারি করে, কাউকে সম্মান করে না, নেশা করে, তাকে তুই বিয়ে করেছিস। তোর এই বাড়িতে জায়গা নেই। আমার কথাটা একটু শোনো আগে। নীরবের কথা থামিয়ে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিল। প্রচুর রেগে আছে নীরবের আব্বু, তাই নীরবের আম্মু চুপচাপ হয়ে আছে, কিন্তু বলতেই দিচ্ছে না নীরবকে আসল কাহিনী কি। তখন নীরবের আব্বু আবারও বলতে লাগলো দূর থেকে, তোর জন্য আরেকটা মেয়ে মরতে বসেছিল। বিয়ের কথা শুনে যাকে বলেছিলাম, আশা দিয়ে রাখছি বিয়ে দেবো তোর সাথে, যে মেয়েটা তোর জন্য লেখাপড়া ছেড়ে দিয়ে আসলো এতদিন পরে, আর তুই আমাদের না জানিয়ে বিয়ে করে আসলি খারাপ একটা মেয়েকে। যা, ওই মেয়ের কাছে যা। এটা বলে নীরবের আব্বু গিয়ে দরজা বন্ধ করে দিল। নীরব বাইরে দাঁড়িয়ে আছে আর নিঃশব্দে দু চোখ দিয়ে পানি পড়ছে। সে ভাবতে পারেনি তার আব্বু এমন করবে, বাড়ি থেকে বের করে দেবে। সে এখন কি করবে? সবকিছু মায়ার জন্য হয়েছে। সে তো ইচ্ছে করে বিয়ে করেনি, মায়া জোর করে সবকিছু করেছে। নীরব আর কিছুই ভাবতে পারছে না। আর কি করা উচিত এখন তার? চোখের পানি মুছে বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে শুরু করলো। দু চোখ যেদিকে যায় যাবে। হঠাৎ নীরবের ফোনে 2-3টা মেসেজ আসলো। একসাথে ফোনটা না চাইতেও বের করলো। কিছু একটা মনে করে তখন তাকিয়ে দেখলো তার বোনের মেসেজ। মেসেজগুলো বড় করে কিছু একটা লিখে পাঠিয়েছে। সেটা নীরব পড়তে লাগলো। তাতে লেখা ছিল, ভাইয়া চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। মন খারাপ করে থেকো না ভাইয়া। আব্বু একটু রেগে আছে, তাই উল্টোপাল্টা কথা বলেছে। তুমি তাদের মন খারাপ করে খেতো না ভাইয়া। জানোই তো আব্বু একটু রাগী, তাই রাগের মাথায় বের করে দিয়েছে। বাসা থেকে কি হয়েছে দেখো, আব্বু খুঁজে নিয়ে আসবে। আবার মন খারাপ করে থেকো না। আর মায়া কেমন তা সবাই জানে, তুমিও তো জানো মায়া বাজে মেয়ে, তাই আব্বু মানতে পারছে না। কোনো বাবা হয়তো চাইবে না তার ছেলেকে এমন মেয়ের সঙ্গে বিয়ে দিবে, তাই রেগে আছে। এখন তুমি চাইলে তো আর বাধা দিয়ে লাভ নেই। তুমি সংসার করবে, কিন্তু তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে তাকে ভালোবেসে পরিবর্তন করতে পারবে। তাই করো, আর চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আগামীকাল আমরা রিমা আপুর বাসায় যাব। আমিও জানি না কার সাথে তোমার বিয়ের কথা বলে রেখেছে, মাত্র জানলাম, তাই বেশি কিছু বলার নেই। কেন আগামীকাল রিমা আপুর বাসায় বলল যাবে, তাও জানি না। রিমা আপুর বাসায় যাই, তারপর দেখি সেখানে কি হয়। কে এসে আগামীকাল দেখা যাবে। আমি আবির ভাইয়াকে মেসেজ দিয়ে বলে দিচ্ছি আজকে রাতটা সেখানে কষ্ট করে থেকো, আর 1000 টাকা দিচ্ছি তোমার বিকাশে, আমার থেকে ঘোরাঘুরি করো। আই লাভ ইউ ভাইয়া, তোমার পাগলি বোন। মেসেজটা দেখে নীরব একটু হাসলো তার বোনের ভালোবাসা দেখে। তখন ফোনটা পকেটে রেখে ভাবতে লাগলো, কার সাথে বিয়ে ঠিক করছে বুঝলাম না। কে লেখাপড়া ছেড়ে আসলো? আব্বু আমার কথা না শুনে এমনটা করতে পারলো? সব দোষ মায়ার। কিছু তো একটা করতে হবে। মন খারাপ করে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো আপাতত দূরে কোথাও ফাঁকা জায়গায় গিয়ে একটু বসে সময় কাটাবে।
কিছুটা দূরে যেতে দেখলো মায়া হকি স্টিক দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে তার লোক আর বান্ধবী আছে। মায়া নীরবকে দেখে দৌড়ে চলে আসলো আর এসে বলতে লাগলো, ইস, তোমাকে মিস করছিলাম গো জানো, আর তুমি এসে হাজির। যাই হোক, কোথায় যাও গো আমার মিষ্টি বর? নীরব কিছু না বলে হাঁটতে লাগলো। কিছু বলার মতো এখন নীরবের ইচ্ছে নেই, মন খারাপ বলে। তখন মায়া হাত ধরে থামিয়ে বলে উঠল, কি হয়েছে গো? আদর লাগবে নাকি রোম্যান্স করবে? যা লাগবে খাটে চলো, দিচ্ছি সব পূর্ণ করে। নীরব কিছুটা রেগে গেল। এবার তখন তাকিয়ে দেখলো আশেপাশে বেশি লোক নেই, রাস্তা ফাঁকা। মায়ার লোকগুলো অন্যদিকে তাকিয়ে আছে। তখন নীরব ঠাস করে দুটো চর দিল মায়াকে। মায়া চর খেয়ে গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বুঝি কেটে দেবে? নীরবের দিকে আছে। তখন নীরব বলে উঠল, কি মনে করো তুমি নিজেকে? কেন, তোমার বউ? বউ হওয়ার জগৎ তুমি না আমার। স্ত্রী হওয়ার তো জগৎ। তুমি আমার জগৎ নও। বিয়ে হয়ে গেছে, বাসর হয়ে গেছে আমাদের, জগৎ দিয়ে কি করো? আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবে না, কথা বলবে না। সামনে সামনে না আসতে পারি, পেছনে পেছনে আসবো, পেছন থেকে কথা বলবো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক আর নেই। কি হয়েছে, রেগে যাচ্ছ? আচ্ছা আসো, চুমু দেই। এই বলে কাছে আসবে তখন নীরব আবারও একটা চর দিল আর বলল, তোমার জন্য আমায় আজ আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আব্বু। কেন জানো? কারণ তোমার মতো এমন বাজে একটা নেশায় আসক্ত মেয়েকে আমি বিয়ে করেছি বলে, যে মেয়ে রাস্তায় মারামারি করে সম্মান করতে জানে না কাউকে, সে আমার বউ হতে পারে না। মায়া কথা শুনে অবাক। তখন বলে উঠল, তোমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। এবার খুশি তো? মায়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন নীরব বলে উঠল, শুন, আমি তোমাকে ভালোবাসি এটা সত্যি, কিন্তু আজ থেকে আর ভালোবাসি না। কেন কেন? যেদিন সবকিছু ছেড়ে ভালো ভদ্রমেয়ে হয়ে আমার বাবা মাকে রাজি করতে পারবে সেদিন আমাকে পাবে, তার আগে জোর করলেও পাবে না, আমার সামনে আসতে পারবে না। ভালো ভদ্রমেয়ে হয়ে সে যেদিন আসবে সেদিন পাবে আমায়। তার আগে জোর করলে মরামুখ দেখবে। বলে দিচ্ছি, আমি তোমার মতো এমন বাজে একটা নেশা আসক্ত মেয়েকে নিয়ে থাকতে চাই না। এটা বলে নীরব হাঁটতে হাঁটতে চলে গেল। কিছুক্ষণ পর মায়া তার লোকজনকে সাথে করে নিয়ে তার আব্বুকে নিয়ে নীরবের বাসায় হাজির। কিছুক্ষণ পর মায়া তার লোকজনকে সাথে করে নিয়ে তার আব্বুকে নিয়ে নীরবের বাসায় হাজির। দরজায় কলিং বেল বাজাতে নীরবের বোন নীলা এসে দরজা খুলে দিল। দরজা খুলে তাকিয়ে দেখলো মায়ার আব্বু তাকে দেখে। নীলা সাথে সাথে মাথায় কাপড় দিয়ে সালাম দিল। মায়ের আব্বু সালামের জবাব দিয়ে দিল। তখন পাশে দেখলো মায়া দাঁড়িয়ে আছে। তখন মায়াকে বলল নীলা, আরে ভাবি যে বিয়ে করে শ্বশুরবাড়ি চলেই আসছে না কা? আসুন, ঘরে আসুন। শ্বশুর আব্বা কই? ঘরে আছে। শাশুড়ি কই? রান্নাঘরে আছে। আমার জামাই কই? বাড়ির বাইরে আছে। বাড়ির বাইরে কেন? বের করে দিয়েছে তাই। কেন বের করে দিয়েছে? এখানে এসেছেন যেহেতু কারণ তো জানেন নিশ্চয়ই, আর না জানলে আরও জানতে চাইলে সেটা জিজ্ঞেস করেই দেখেন গিয়ে। তখন মায়ার আব্বু মায়াকে রাখতে দেখে বলে উঠল, রাখছিস কেন মা? আমি তো আছি, কথা বলে ঠিক করছি, চিন্তা করিস না। চুপচাপ ঠান্ডা মাথায় থাক, কোনো কথা বলবি না। নীরব তোর আছে, তোর থাকবে। তখন নীরবের বোন নীলা বলে উঠল, ঘরে আসেন সবাই। তখন মায়া আর মায়ের আব্বুকে নীরবের ঘরে নিয়ে গিয়ে বসালো নীলা। মায়ের সাথে আসা লোক বাকিরা চলে গেল, কারণ মায়ের আব্বু বলেছে চলে যেতে। পারিবারিক কথা নিজেদের মধ্যে একান্ত থাকবে, তাই অন্য কেউ যাতে না শুনে এগুলো কথা তাদের পাঠিয়ে দিয়েছে। তাছাড়া এমপি বলে কথা, মিডিয়ার ঝামেলা তো আছে। এদিকে নীলা বসিয়ে রেখে তার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসলো, সাথে চা বিস্কুট আর চানাচুর ঠান্ডা নিয়ে আসলো মায়েরা খাওয়ার জন্য। আসার পর মায়ের আব্বু সালাম দিল, সাথে সাথে মায়াও সালাম দিল। তখন সালামের জবাব দিয়ে নীরবের আব্বুও সালাম দিল। মায়ের আব্বু জবাব দেওয়ার পর জিজ্ঞেস করলো নীরবের আব্বু, তা কী জন্য এসেছেন এমপি সাহেব আমার বাড়ি হঠাৎ করে? তার কারণ তো অবশ্যই আছে, বলুন কি কারণ? আমি জানি আপনি রেগে আছেন, আপনার ছেলের উপর রাগ করে থাকার কথাই। আপনার ছেলে আর আমার মেয়ে এমন একটা কাজ করেছে, কাউকে না জানিয়ে দুজন বিয়ে করে নিছে, যেটা খুব দুঃখজনক ব্যাপার আমার আপনার জন্য। আমার তো মনে হয় না আপনার জন্য কোনো দুঃখজনক ব্যাপার এটা। তখন মায়ের আব্বু মুচকি হাসি দিয়ে বলে উঠল, দুঃখ কষ্ট পেয়ে লাভ কি? দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনকে পছন্দ করে, তাই বিয়ে করে ফেলেছে। এতে অপরাধ তো কিছু হয়নি। তবে হ্যাঁ, না জানিয়ে বিয়ে করাটা ঠিক হয়নি। বাবা মা হিসেবে তো দায়িত্ব আছে একটা, সেক্ষেত্রে কষ্টটা তো আছেই। কিন্তু তাদের পছন্দ মতোই বিয়ে হয়েছে, এতে তো খুশি। হ্যাঁ, নিজের পছন্দ হয়েছে, কিন্তু বাবা মায়ের যে পছন্দ অপছন্দ আছে, এত কষ্ট করে বড় করলো, লালন পালন করলো, তাদের মতামত যা আছে সেটা নেওয়ার প্রয়োজন মনে করিনি। আর তাই
তার ইচ্ছাতেই বিয়ে হয়েছে আমাদের না জানিয়ে। আমরা কেউ হলে মতামত নিয়ে করতো। আর রাগ করে থাকবেন না, শুনলাম বাড়ি থেকে বের করে দিয়েছেন নীরবকে এই বিয়ের জন্য। ঠিকই শুনেছেন, ওর এই বাড়িতে জায়গা নেই। এমনটা করবেন না, বিয়ে করে ফেলেছে। আর রাগ করে থাকবেন না, ছেলের বউকে ঘরে তুলে নিয়ে আসেন। ছেলের বউকে? আমার একমাত্র আদরের মেয়ে, মা হারা হতভাগা মেয়ে, ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছে, মায়ের ভালোবাসা একটুও পায়নি। আমি দ্বিতীয় কোনো বিবাহ করিনি যাতে ও কষ্ট না পায়, কখনো কিছুর অভাব বুঝতে দেইনি। যখন যা চেয়েছে দিয়েছি, কোনো কিছুর অপূর্ণতা রাখিনি, যা করতে চেয়েছে বাধা দেয়নি। এখন আমার মেয়ে মায়া আপনার ছেলে নীরবকে ভালোবাসে, আর দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে নিয়েছে। আর রাগ না করে ওদের সম্পর্ক মেনে নিন, আমাদের সম্পর্কটাও পাকাপোক্ত হয়ে যাবে। অসম্ভব, এই বিয়ে তো আমি মানবই না। আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, ও তো এই বাড়িতে জায়গায় নেই। তখন মায়া নীরবের আব্বুকে বলে উঠল, কিন্তু কেন, আমাদের বিয়ে মেনে নিতে কি সমস্যা? তখন সাথে মায়ের আব্বুও বলে উঠল, আমার মেয়েকে মেনে নিতে কি সমস্যা? আমি মেয়ের বাবা হয়ে সবকিছু মেনে নিলাম, আপনার কেন আপত্তি? হ্যাঁ, সমস্যা মেনে নিতে। একটা না, অনেকগুলো আপত্তি আছেই, বলেই মেনে নিতে সব সমস্যা। আচ্ছা বলুন, মেনে নিতে কি সমস্যা? আমার ছেলের বউ হয়ে ঘরে আসলে ওই ঘরে ছেলের বউ হিসেবে আমাদের কাছে থাকবে না, আমাদের কাছে নিজের মেয়ে হিসেবে থাকবে। আর আমি চাই না আমার ছেলের বউ মানে আমার মেয়ে এমন বকাটে নেশে আসক্ত অভদ্র হোক, রাস্তায় মারামারি করুক, সম্মান পর্দা জিনিসটা থাকুক। এটা আমি চাই না। আপনি আপনার মেয়েকে সব কিছু দিয়েছেন ঠিকই, কিন্তু শিক্ষা ঠিকমতো দিতে পারেননি। অতিরিক্ত আদরে বাধা না দেওয়াতে বকাট হয়ে গেছে। মেয়েদের ঘরের পর্দাই মানায়, রাস্তায় মারামারি করা মানায় না, প্যান্ট শার্ট পরে বাইক নিয়ে ঘোরাঘুরি করা মানায় না। সমাজের মানুষের মুখে তখন একটা কথাই থাকবে, নীরবের বউ নেশায় অসুস্থ, ইত্যাদি ইত্যাদি বলবে। আরও আপনি এমপি বলে আপনার ছেলে মাস্তান বলে কেউ বলার সুযোগ পায় না, কিন্তু আমি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাব তখন এই কথাগুলো শুনতে হবে। আমি বাবা মা হয়ে আমার একটা বাজে মেয়ের সাথে বিয়ে দিতে চাই না, আমি কখনো মেনে নিব না। কথাগুলো নীরবের আব্বু বলে চুপ করে রইল। তা শুনে মায়ের আব্বু মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, কে উত্তর দেবে সেটাই হয়তো ভাবছে নীরবের আব্বুকে। তখন মায়ের আব্বু মায়াকে বলে উঠল, এমন কথা বলছে যা আমার পক্ষে আর কোনো কথা বলা সম্ভব না মা। তার কথা সবই ঠিক, কোনো পরিবার চাইবে না এমন মেয়ে ঘরে নিতে। আমি আর কিছু বলতে পারবো না। এখন তুই দেখ, রাজি করাতে পারলে পাবি নীরবকে, আর না পারলে পাবি না, ভুলে যেতে হবে, অন্য ছেলে দেখে বিয়ে দিতে হবে। এখানে আর জোর করতে পারবো না আমি, কারণ দোষ সব তোরই দেখা যাচ্ছে। মায়া ভুলে যাওয়ার কথা শুনে কেটে দিল। কেউ চায় না তার প্রিয় মানুষ হারিয়ে যাক, মায়াও হয়তো চাইবে না। তখন মায়া কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি সব কিছু ছেড়ে দিব, আর রাস্তায় মারামারি করব না, শার্ট প্যান্ট পরে ঘুরে করব না, সবাইকে সম্মান করব, ভালো হয়ে যাব, যা করতে বলবে করব, সারাদিন ঘরে বসে থাকবো। তাহলে কি মেনে নিতে সমস্যা থাকবে না? সব কিছু ছেড়ে ভালো হয়ে ঠিক হয়ে তারপর আমার সামনে এসো, তখন চিন্তা করে দেখব। যদি সবার মুখে শুনি ভালো, তখন মেনে নিব। এই এলাকায় এমন কেউ বাকি নেই যে খারাপ না বলে। তোমার বাবা যেহেতু ঠিক করতে পারেনি, তাহলে তুমি যে ঠিক হবে তার কি গ্যারান্টি? যদি ভালো হয়ে আসতে পারো তবে আমার ছেলের বউ হতে পারবে, নয়তো রিমার সাথে বিয়ের কথা ঠিক করে রাখছি, রিমার সাথে বিয়ে দিব নীরবের খুব শীঘ্রই। এটা শুনে মায়া কান্না করে দিল। তখন বলে উঠল, আমি সব করতে রাজি, সব ছাড়তে রাজি নীরব, শুধু আমি নেশা ছেড়ে সব ভালো মেয়ে হয়েই আসব। দেখা যাবে, তখন যদি হয় তাহলে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে আনবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আব্বু আসো, আমি এই বাড়িতে বউ হয়েই আসব। এই বলে মায়া তার আব্বুকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। নীরবের আব্বু উঠে চলে গেল, কেউ আর কোনো কথা বলেনি। রাতে নীরবকে ফোন করে নীলা সব জানিয়ে দিল মায়ার ব্যাপারে। এতে নীরব খুশি হয়েছে। পরের দিন বিকেলে নীরব আবিরের সাথে বসে কথা বলছে, তখন নীলা ফোন দিল। ভাইয়া তুই কই? কলেজ মাঠে আড্ডা দিচ্ছি। কেন? মায়া ভাবির আব্বু ফোন দিল, সে নাকি 2 হাত কেটে বসে আছে। কি? তুমি একটু তার বাসায় যাও, খুবই খারাপ অবস্থা, দরজা বন্ধ করে বসে আছে, তার ফোন ফেলে দিয়েছে, পাগলামি করছে, ডাক্তারের কাছে না নিলে
কিছু একটা হয়ে যাবে, তুমি যাও তো জলদি। হঠাৎ কি হলো? পাগলামি করছে কেন? ও আর একটা কথা, তারপর রিমাপুর বাসায় আসো। গতকাল যে বললো না লেখাপড়া ছেড়ে আসলো, তোমার বিয়ের কথা শুনে মরতে বসেছিল, সেটা রিমাপু বলছিলাম। আজ যাব তার বাসায়, আমরা আসছি সবাই বুঝিয়েছি, তুমি এসে বুঝাও। এদিকে রিমাপুও পাগলামি করছে। লে হালুয়া। এই বলে ফোন কেটে দিল। নীলা তখন আবির নীরবকে বলে উঠল, কি হয়েছে? আবার কোনো সমস্যা হয়েছে? লে হালুয়া, ফাটা বাঁশের চিপাই পইরা গেছি, যা ভাবছিলাম তাই হয়েছে। কি হয়েছে? তুই তো জানিস মায়া আমাকে ভালোবাসে আর আমিও ভালোবাসতাম, কিন্তু বখাটে বলে তেমন আগ্রহ দেখায়নি, রাজি হয়নি প্রপোজ করাই। তারপর? এই আগ্রহ দেখায়নি বলে, রাজি হয়নি বলে মায়া তাই জোর করে তুলে নিয়ে এক প্রকার বিয়ে করে নিয়েছে আমায়। ঘাড়তেরা সেমরি বলে কথা। এটা তো শুনলাম আগেই, নতুন কাহিনী কি সেটা বল। সেটা শুনে রিমা আপু এইদিকে নাকি সুইসাইড করতে গেছিল। বলিস কি? কেন? সে আমায় ভালোবাসে, আমি না করেছিলাম। এইগুলো আমাদের মধ্যে হয় না, আমি আগেই বুঝিয়েছি যে এটা হয় না। আমি মায়াকে ভালোবাসি, কিন্তু বাবা মা নাকি বলছিল বিয়ে দিবে, তাই এখন পাগলামি করছে। এটা কি করে সম্ভব? সে তো তোর চাচাতো বোন, আর বলেই থাকলে এখন কি করবি? এটাই তো মাথায় ঢোকে না। সে ভালোবাসে এটা জানি, আমি তাকে হাজারবার বুঝিয়ে পারলাম না আমি মায়াকে ভালোবাসি, আমরা ভাই বোনের বাহিরে সম্পর্ক চাই না বললাম, কিন্তু এইটা আরও ঘাড়তেরা সেমরি মানতেই চায় না। চিন্তার বিষয়। এখন কি করবি? একটা কাজ কর, দুজনকেই বিয়ে করে নে। দূর হালা, এটা কোনোদিন সম্ভব না, আমি অন্ততপক্ষে এটা করব না। তাহলে আর কি করার? চিন্তা বাদ দে, ভেবে দেখ কি করবি। চিন্তার তো আরও বাড়িয়ে দিয়েছে। এখন মায়া নাকি দুহাত কেটে রাগে বসে আছে, ঘরের দরজা বন্ধ করে ডাক্তারের কাছে যাবে না, এখন না নিলে কিছু একটা হয়ে যাবে। ফোন ফেলে দিয়ে ঘরে বসে আছে, আমায় যেতে বলছে। মায়া আবার এমন করছে কেন? গতকাল তো সবই কথা বলে গেল, সমস্যার সমাধান করলো, তাহলে পাগলাম করছে কেন? কি জানি, গিয়ে দেখতে হবে। আয়, মায়ের বাসায় যেতে হবে। না বাবা, আমি যাব না, তুই যা। মায়ের ভাইকে দেখলেই ভয় করে। আরে কিছু হবে না, আমি আছি তো। তুই যা তোর শ্বশুর বাড়ি, আমি যাব না, আমি গেলাম আমার বাড়ি। ঠিক আছে যা, তাহলে আমি যাই। এটা বলে নীরব উঠে চলে আসলো। মায়ার বাসার উদ্দেশ্য করে হাঁটতে লাগলো। 30 মিনিটের পথ। 30 মিনিট পর নীরব পৌঁছে গেছে মায়ের বাসায়। বাড়িটা বেশ বড়, এমপি বলে কথা, বেশ বড় আর সুন্দর করে সাজানো। ভেতরে যাওয়ার পর দেখলে মায়ার ভাই তার বন্ধুদের সাথে কথা বলছে। নীরবকে দেখে কাছে এসে বলল, আরে নীরব যে? ও সরি, এখন তো আমার বোনের জামাই, মানে আমার দুলা ভাই। তা কি মনে করে শ্বশুরবাড়ি? আপনার আব্বু খবর দিল আসতে, আপনার বোন সে নাকি হাত কেটে ঘরে বসে আছে, খুবই খারাপ অবস্থা। কথাটা শুনে মায়ের ভাই অবাক হয়ে গেছে। তখন বলে উঠল, আব্বু তো মিটিংয়ে ব্যস্ত, কখন ফোন করলো? আর মায়াকে কিছুক্ষণ আগেই তো ঘরে দেখলাম নাচছে একা একা। কি, তার মানে মিথ্যা কথা বলছে? তাহলে কে বলছে? আমি জানি না, মায়াকে জিজ্ঞেস করো, উপরে আছে, গিয়ে দেখো সত্যি নাকি মিথ্যা। যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের মধ্যে যা হয়েছে তা নিয়ে আর রাগ করে থেকো না, ক্ষমা করো আমায়। আর কাউকে বলো না কি হয়েছে, এটা আমাদের মধ্যেই থাক, কেউ যাতে না জানে। ঠিক আছে, কাউকে বলবো না, আমি যাই। মায়ের রুম কোনটা? 2য় তলার প্রথম রুমটাই মায়ের। ঠিক আছে, যাচ্ছি। দাঁড়াও, আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই, একটু আসো। ঠিক আছে। তারপর মায়ার ভাই তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। আর হ্যাঁ, মায়ের ভাইয়ের সাথে নীরবের কি হয়েছে সেটা আর জানতে হবে না, যেহেতু না করেছে কাউকে বলতে, তাই আর জানতে হবে না। তারপর নীরব সোজা মায়ের রুমের সামনে গেল, গিয়ে দেখলো দরজা খোলা। তখন নীরব বাইরে থেকে চুপটি করে রুমে চুপি দিয়ে দেখতে লাগলো কি করে। তখন দেখলো মায়া আর তার এক বান্ধবী বসে আছে। নীরব বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করলো তারা কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে, আর মায়া টমেটোর সস হাতে মাখাচ্ছে, সাথে ব্যান্ডেজ রাখা পাশে। এগুলো দেখে নীরবের মাথায় ঢুকছে না কি করবে, তাই দাঁড়িয়ে দেখতে লাগলো আর কথাগুলো শুনতে লাগলো। আচ্ছা তুই বল তো, এগুলো কি পাগলামি করছিস? এগুলো টমেটোর সস, হাতে মাখাচ্ছিস কেন? কারণ সসগুলো রক্তের মতোই লাল। সে না হয় বুঝলাম, তা হাতে মাখিয়ে করবি কি? এইগুলো সস হাতে মাখিয়ে পেঁচিয়ে ব্যান্ডেজ করব, তাহলে বুঝবে হাত কেটে গেছে। পাগল নাকি তুই?
এগুলো কেন করছিস? রাখ এগুলা। ওই ওই, একদম ধরবি না। যা করছি করতে দে। জামাইকে পাঠাবো, তাহলে বুঝবে আমি হাত কাটছি। কি? এই টমেটো সস হাতে মেখে ব্যান্ডেজ করে জামাইরে পাঠাবি যাতে বুঝে তোর হাত কেটে গেছে? এই তো বুঝতে পারছিস। দেখ পাগলের কারবার, এগুলো করছিস কেন? করছে কারণ আমায় না করছে তার সামনে যেতে, কথা বলতে। তার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার জন্য। যদি আমি তাকে পেতে চাই, ভালো ভদ্র মেয়ে হয়ে তার বাবা মাকে রাজি করে তারপর তার কাছে যাই, তাহলে তার আদর ভালোবাসা তাকে পাবো না। তাছাড়া জোর করলে মরা মুখ দেখবো। তারে ফোন করতেও না করছে, তাই একটু দেখার জন্য, কাছে পাওয়ার জন্য, আদর খাওয়ার জন্য এমনটা করা। এখন এটা দেখে নিশ্চয়ই দৌড়ে আসবে। তাছাড়া আমি দারোয়ান কাকাকে আব্বার পরিচয় দিয়ে তার বোনকে বলে ফোন দিছি। হাত কেটে ঘরে বসে আছি, খুব খারাপ অবস্থা। আসতে এখন এসে যদি দেখে হাত কাটে নাই তাহলে কষ্ট পাবে, তাই টমেটোর সস দিয়ে ব্যান্ডেজ করে হাতে বোঝাবো হাত কাটছি। তখনই আরোহী দেখলো নীরব ঘরে আসছে। নীরব সব শুনে ঘরে আসলো। তখন আরোহী বলে উঠলো, এসে গেছে, আর ব্যান্ডেজ করতে হবে না তোর টমেটো সস দিয়ে। তখন মায়া তাকিয়ে দেখলো নীরব আসছে। তখন সাথে সাথে ব্যান্ডেজ টমেটোর সস হাত লুকিয়ে ফেললো। তখন নীরব বলে উঠলো, এইগুলো আজাইরা ফালতু বুদ্ধি সবসময় মাথায় ঘুরে। না মানে হাত কাটে না, চেষ্টা করছি। চাকু নাই? চাকু দিয়ে কাটতে। চাকু নিয়েছিলাম কিন্তু ভয় করে কাটতে হাত, তাই বাধ্য হয়ে টমেটোর সস দিয়ে ব্যান্ডেজ করছিলাম। এইগুলাই ঘুরে মাথায় আজাইরা বুদ্ধি সারাক্ষণ। কি করব বলো? তুমি তো না করছো সামনে যেতে, কল না দিতে। খুব দেখতে মন চাইছিল, তাই এমনটা করা। তখন নীরব আরোহীকে বলল, কিছু মনে না করলে একটু ওই রুমে গিয়ে বসেন, আপনি মায়ের সাথে কথা আছে আমার। ঠিক আছে, বুঝতে পারছি। তখন আরোহী ওই রুমে চলে গেল আর নীরব গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন মায়া বলে উঠল, কি করবে? দরজা বন্ধ করছো কেন? দেখার ইচ্ছে ছিল তো, তোমার সামনেই আছি দেখো। কাছে পেতে মন চাইছে তো জড়িয়ে ধরো। আদর খেতে চাও তো দিচ্ছি, তবে মনে রেখো আজকেই শেষ। কারণ এরপর যেদিন তুমি পরিবর্তন হবে, ভালো ভদ্র মেয়ে হয়ে সব কিছু ছেড়ে আসবে, সেদিন তুমি সব পাবে। তার আগে আর তুমি আমার দেখা পাবে না। কি? তুমি যত তাড়াতাড়ি নেশা ছেড়ে সব ছেড়ে ভালো ভদ্র মেয়ে হবে, তখনই পাবে। এটাই তোমার শাস্তি। যদি সত্যি ভালোবাসো তাহলে পরিবর্তন হয়ে কাছে যাবে। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। এই বলে মায়া হাত ধুয়ে আসলো আর এসে মায়া নীরবের কোলে উঠে কোমরে দু পায়ে পেঁচিয়ে ধরে শক্ত করে মাথা ধরে নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। অল্প সময় একটু রোম্যান্স হয়ে গেছে, জানতে হবে না আর কি হয়েছে। তারপর মায়ার বাড়ি থেকে বিদায় নিয়ে নীরব সোজা চলে গেল রিমার বাসায়। সেখানে নীরবের আব্বু আম্মু তার বোন ছিল। নীরবের আব্বুর রাগ কমে গেছে। তখন নীরব গিয়ে নীরবের আব্বু আম্মুর সাথে কথা বলল। রিমাকে তারা বুঝিয়েছে ভুল ছিল। নীরবের আব্বু আম্মু কথা দিয়েছিল বিয়ের, আর কথা দিয়েছে বলেই রিমা স্বপ্ন দেখেছে। অনেক বোঝানোর পর রিমা মেনে নিয়েছে। তার ভাগ্যে নেই বলে এই ব্যথা মনে মনে রিমা সারা জীবন বয়ে যাবে। সেটা আপনারা আর আমরা জানি, প্রিয় মানুষকে হারানোর ব্যথা কতটা ভয়ঙ্কর সেটা সেই বুঝে যে হারায়। দেখা যাক সামনে রিমার কি হয়, সে কি নিজেকে মানিয়ে নিতে পারে নাকি। কথা বলে নীরব রিমাকে খুঁজে গিয়ে দেখতে পেল রিমা ছাদে আছে, তাই এই সুযোগে নীরব কথা বলতে চলে গেল। তখন নীরব গিয়ে পেছন থেকে বলে উঠল, কি করো আপু? কে? আমি নীরব ভূত। তোর সাথে কথা নাই, যা। তখন দেখলো রিমা কাঁদছে, চোখের পানিগুলো দু হাতে মুছে নিয়েছে। সাথে সাথে নীরব সেটা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। তখন নীরব বলল, কথা না বলো শুনবে তো? শুনবো না তোর কথা, যা, ভাল লাগছে না, একা থাকতে দে। পাগলামি কেন করছো আপু বলো তো? আমি আগেই বলছি তোমার আর আমার মধ্যে এটা হয় না। ভালোবাসি কি অপরাধ? না, অপরাধ না, কিন্তু তোমার আর আমার মধ্যে হয় না, এটা আমি আগেই বলছি। আমরা দুজন ভাই বোন। রাগ তোর আজাইরা কথা। মামা তো বোনকে বিয়ে করতে পারলে, চাচা তো বোনকে কেন পারবে না? আমি তোকে মায়ের সাথে পরিচয় হওয়ার আগে থেকেই ভালোবাসি, কিন্তু তা প্রকাশ করতে লেট হয়ে গেছে। বিশ্বাস কর, অনেক ভালোবাসি। যখন তোর আব্বু আম্মু বলো আমার সাথে বিয়ে দিবে, তখন খুশির মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না। তোকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলেছি, আর এখন বলছিস ভুলে যেতে? কখনো পারবো না। মরে তো গেছি আগেই, যখন শুনেছি বিয়েটা হবে না। অন্য কাউকে বিয়ে করে ফেলেছিস, এখন শুধু দেহটাই পড়ে আছে। জানি না অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবো কি না। তবে মনে হয় না জীবনে আর বিয়ে করব, কারণ একবার যাকে এই মনের ঘরে জায়গা দেওয়া হয়, সে আর দ্বিতীয় কাউকে জায়গা দেয় না। সমস্যা নেই, যা, তোকে আর বিরক্ত করব না। নিজেকে নিয়ে আর ভাবিস না।
তুই আর আমার নিয়ে ভাবিস না, মায়াকে নিয়ে সুখে শান্তিতে ঘর কর, দোয়া করি। এখন আর কিছু না বলে চলে যা প্লিজ, তোর পায়ে পড়ি, একা থাকতে দে তুই, যা। ঠিক আছে, তবে একটা কথা, আমার কসম, তোমার ভালোবাসার কসম, যদি সত্যি ভালোবাসো আমায় তবে নিজের কোনো ক্ষতি করবে না, চিন্তা করবে না, উল্টো পাল্টা কিছু করবে না, কাউকে না পেলে নিজের জীবন নষ্ট করতে হবে এমন তো কোনো কথা নেই, নতুন করে জীবন সাজাও। যেটা কোনোদিন সম্ভব না, যা, চিন্তা করিস না, নিজের ক্ষতি করব না। তারপর নীরব ছাদ থেকে চলে গেল। রিমা ফুপিয়ে কেঁদে উঠল যাওয়ার সাথে সাথে, আর রিমা সারা রাত ছাদে দাঁড়িয়ে কাঁদছে। সকালে নীরবের আব্বু আম্মু সবাই রিমার আব্বু আম্মুকে বুঝিয়ে চলে আসলো, সাথে নীরব। বাসায় আসার পর নীরব রিমার জন্য চিন্তা করতে লাগলো। দোষ নীরবের বাবা মায়ের, কথা দিয়েছে কেন? কথা না দিলে হয়তো রিমা স্বপ্ন দেখতো না। বাসায় আসার পর নীরবেরও মন খারাপ, ডিপ্রেশনে চলে গেল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। এই 6 মাসে মায়ের সাথে খুব বেশি কথা হয়নি, রিমার সাথেও না। তবে রিমার অবস্থা দিন দিন খারাপ হয়ে গেছে, ঠিকমতো না খাওয়ায় চিন্তার কারণে শুকিয়ে গেছে। এই 6 মাসে মায়া পরিবর্তন হয়ে গেছে, ঘর থেকে বের হয় না, নেশাও করে না, ভদ্র হয়ে গেছে, সবাইকে সাহায্য করে, সম্মান করে, গরিব যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে সাহায্য করে। এখন সমাজে আর কেউ তাকে খারাপ বলে না। অবশেষে দীর্ঘ 7 মাস পর মায়ের সাথে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হলো। নিয়ে আসলো নীরব। আজ নীরবের বাসর রাত, বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তখন নীরবের বন্ধু আবির বলল, বন্ধু যা ঘরে যা, নাকি আমি যাইতাম? এই বলে হাসতে লাগলো আবির। তখন নীরব বলে উঠল, গেলে আর বেঁচে আসতে পারবি না জানিস, এটা কি জল্লাদ মাইয়া? আচ্ছা শোন, এই নে বস্তা, আপাতত আজকে এটা দিয়ে কাজ চালা, ফার্মেসি বন্ধ তাই ওইটা পাই নাই, তাই বস্তা নিয়ে আসছি। হালার পুজা, আরে নিয়ে যা, কাজে লাগবে। এই বলে নীরবকে বস্তা দিয়ে রুমে জোর করে পাঠিয়ে দিল, বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, হালাতপুর তোরা মানুষ হবি না, কেউ বাসর করে বস্তা দিয়ে পাঠায়? তখন নীরব ভেতর থেকে দরজা বন্ধ করে দিল আর আস্তে আস্তে বস্তা নিয়ে মায়ের সামনে গেল। তখন মায়া খাট থেকে নেমে পায়ে ধরে সালাম করে বলে উঠল, কি গো, বস্তা দিয়ে কি করো তুমি? কিছু না, এমনি নিয়ে আসলাম। অনেক দিন হলো আদর ভালোবাসা পাই না, চলো সারা রাত আদর করবে, আর অপেক্ষা করতে পারছি না। তার আগে চলো 2 রাকাত নামাজ পড়ে নেই। তারপর নীরব আর মায়া অজু করে নামাজ পড়ে বিছানায় যেতেই মায়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। কিছু বলার সুযোগ দিল না। কিছুক্ষণ পর ছাড়ার পর নীরব বলল, শুনো, রিমা আপুর না খুব খারাপ অবস্থা। কেন, কি হয়েছে? ঠিক মতো খায় না, সে নাকি ভালোবাসে আমায়, অসুস্থ হয়ে পড়ছে। আমিও তো তোমাকে ভালোবাসি, আর তোমার জন্য নিজেকে পরিবর্তন করে নিছি, তোমাকে পাওয়ার জন্য সব ছাড়লাম। বুঝতে পারছি, কিন্তু রিমা আপু কষ্টে আছে, ভাবছি 2। তখন মায়া বলে উঠল, নীরব বলার আগে, এই কথা মুখেও নিবে না, বাকি কথা সকালে বলবে, শুনবো। এখন আদর করো, ফুটবল খেলার টিম বানাতে হবে, চলো আমাদের খেলা শুরু করি এখন। এই বলে শাড়ির আঁচল ফেলে ঝাঁপিয়ে পড়লো। বাকিটা আর শুনতে হবে না, স্বামী স্ত্রী রোম্যান্স করছে, আমরা শুনে কি করব, বাকিটা ইতিহাস।